অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সরকারি বাংলা কলেজ সাংবাদিক সমিতির আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যে 4 জন সাংবাদিক জীবন দিয়েছেন এই গণ অভ্যুত্থানে, এবং আরেকজন ব্যক্তি গুরুত্বপূর্ণ আমি মনে করি। ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানে 7টি কলেজ আছে, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ, তাদের শিক্ষার মান, রাষ্ট্র থেকে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি, তার একজন জ্বলন্ত উদাহরণ হচ্ছেন সিদ্দিকুর রহমান। সেই সিদ্দিকুর রহমান আমরা দেখেছিলাম যখন 7 কলেজ আন্দোলন চলে, পুলিশের গুলিতে তার দৃষ্টিশক্তি হারান। আজকের এই প্রোগ্রামে আমি 3টা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ করতে চাই। একটা বিষয় হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে সাংবাদিক সমিতি বা যে সংগঠন থাকে, সেই সংগঠনগুলোর মাধ্যমে আসলে ক্যাম্পাসের মাধ্যমে আমরা আসলে কি শিখতে পারি। আরেকটি বিষয় হচ্ছে 7 কলেজ, বাংলা কলেজ সহ 7 কলেজের প্রতি বাংলাদেশের রাষ্ট্রের কি দৃষ্টিভঙ্গি থাকে। আর আরেকটা যেটা আমরা বলি যে গণ অভ্যুত্থানের কারণে আমরা নতুন বাংলাদেশ চাচ্ছি, সে বিষয়টিতে আমরা বারবার বলে আসছি গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়গুলো। দেখেন, পুরো এই যে বাংলা কলেজের যতগুলো প্রতিষ্ঠান কিংবা আছে, এটার মাধ্যমে কিংবা এই সাংবাদিক সমিতির সাথে যারা যুক্ত আছেন, আপনার কিন্তু এইটার মাধ্যমে পুরো রাষ্ট্র কিভাবে চলে তার কিন্তু একটা লেসন আপনারা শিক্ষা কিন্তু এখান থেকে পেয়ে যান। আপনি যদি ধরেন এই ক্যাম্পাসে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন আছে, এই কলেজের অধ্যক্ষ তিনি হচ্ছেন সর্বোচ্চ প্রধান, এবং সাংবাদিক সমিতি, অন্যান্য যে সংগঠনগুলো আছে, বিএনসিসি বলেন, আপনার রোভার স্কাউট বলেন, তারা এখানকার মাঝে মাঝে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো শৃঙ্খলার দায়িত্বে থাকেন। কিংবা হচ্ছে সাংবাদিক সমিতি রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকরা যে গুরুত্বপূর্ণ পালন করেন রাষ্ট্রের 4র্থ স্তম্ভ হিসাবে, ঠিক ক্যাম্পাসের ক্ষেত্রে সাংবাদিক সমিতি কিন্তু কোন বিভাগে কোন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের কোনো ধরনের অন্যায় হয়েছে কিনা, হলে কোনো শিক্ষার্থী ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে কিনা, কোনো ডিপার্টমেন্টের সেশন জট আছে কিনা, কোনো ক্লাবের অনিয়ম হচ্ছে কিনা, কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেক্ষেত্রে কি কি সমস্যাগুলো হয়, এটা কিভাবে সলিউশন হয়, এটা কিন্তু ক্যাম্পাসগুলো কিন্তু একটা লেসন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম, আমার প্রতিষ্ঠান ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি 2016 সালে আমার সাংবাদিকতার হাতে করি, এবং পরবর্তীতে 20 সালে আমি চ্যানেল 24 সহ অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল। সেই জায়গাটি থেকে আমি যেটি বলবো, এই যে শিক্ষা আমরা দেখি যে কলেজের ক্ষেত্রে সাংবাদিক সমিতি কিন্তু গুরুত্বপূর্ণ, মানে বাংলা কলেজের পার্সপেক্টিভে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সাংবাদিক সমিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা যখন বিরোধী দলের রাজনীতিগুলো করেছিলাম, যখন ক্যাম্পাসে একটা মিছিল করলে হামলা, পুলিশের ভয় সহ নানা ধরনের জটিলতা থাকতো, হামলা মামলার ভয় থাকতো, তখন সবার আগে কিন্তু সাংবাদিকদের সাথে আমরা যোগাযোগ করতাম যে আপনারা উপস্থিত থাকেন। কারণ আমরা যে মার খেয়েছি এটা আমাদের ভয় না, ও যে মারছে এটার অন্তত হচ্ছে নজির থাকুক, ডকুমেন্টেড থাকুক। সেই জায়গা থেকে এখন এই যে গুরুত্বপূর্ণ সাংবাদিক সমিতি, এটার সাথে রাষ্ট্রের বর্তমানে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলাপের খুব মিলে। আমরা বারবার একটা বিষয় এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের একটা মতানৈক্য দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মৌলিক সংস্কারের ভিত্তিতে। আমরা দেখেছি গতকালকে আমাদের প্রধান দল বিএনপির সালাউদ্দিন ভাই তিনি 15 মিনিটের জন্য ওয়াকআউট করেছেন। কোন বিষয় করেছেন? যে রাষ্ট্রীয়ভাবে যে
প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে দুদক, পিএসসি সহ, এটার যে প্রধান সেটা নিয়োগটা যেন শুধু নির্বাহীর হাতে না থাকে সে বিষয়ে আলোচনার সময় তিনি সেটি বয়কট করেছেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি যে বাংলা কলেজের সাংবাদিক সমিতির সভাপতি এটা কি কলেজের অধ্যক্ষ ঠিক করে দেন? মানে যে বাংলা কলেজের সাংবাদিক সমিতির সভাপতি কে হবেন এটা যদি বলতো যে অধ্যক্ষ ঠিক করে দেন, তাহলে এই সভাপতি তো ওই অধ্যক্ষের সবসময় গুণগান গান। এখানে বিএনসিসির প্রধান কে হবেন, ক্যাডেট আন্ডার অফিসার কে হবেন, রোটারি ক্লাবের প্রধান কে হবেন, কিংবা এখানকার সাহিত্য ক্লাবের প্রধান কে হবেন, এটা কি কলেজের অধ্যক্ষ ঠিক করে দেন না। এটা ওই কলেজের যারা থাকেন তারাই কিন্তু ঠিক করেন। তাহলে রাষ্ট্রীয়ভাবে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের দল মত নির্বিশেষে ধর্মীয় পরিচয় কিংবা অন্যান্য জাতিগত পরিচয় উঠে ওঠে রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার সমানভাবে সুরক্ষা করবে, সেই প্রতিষ্ঠানের প্রধান কিভাবে প্রধানমন্ত্রীর হাতে যদি থাকে, তার নমুনা কিন্তু আমরা গত 54 বছর ধরে দেখেছি। আমরা এই বিভিন্ন নুরুল হুদা কমিশন দেখেছি না, নির্বাচনের পরে তার কি পরিস্থিতি হয়েছে, আউয়াল কমিশন আমরা দেখেছি। তাহলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠান প্রধানগুলো যেন নিরপেক্ষ থাকতে পারে, তারা সরকারি দল কিংবা একজন প্রধানের প্রতি যেন অনুগত না থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে, সেই জন্যই কিন্তু এই ঐকমত্য কমিশনের বৈঠকে অধিকাংশ দলই প্রায় এই বিষয়ে মতামত দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেখানে একটি দল সে 15 মিনিটের জন্য ওয়াকআউট করেছিলেন, কিন্তু তার পূর্বেও কিন্তু এটি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যে এই যে ঢাকার গুরুত্বপূর্ণ 7টি কলেজ, সেই কলেজের শিক্ষার মান, এখানকার অবকাঠামোগত উন্নয়ন, এখানকার বিজ্ঞানের যে ক্লাসগুলো হয় সেখানে পর্যাপ্ত ল্যাব এবং এখানকার যে ফ্যাসিলিটিস থাকাগুলো সেগুলো নেই। আমরা দেখেছিলাম গত 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা নিয়ে রাষ্ট্রীয়ভাবে একটা নাটক মঞ্চস্থ হয়েছে। সেটি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সেখানে পুলিশ গুলি করেছে, শিক্ষার্থীরা আহত হয়েছে, চোখ হারিয়েছে। তারপরেও কিন্তু দেখা গেছে যে এটার সমাধান কিন্তু তখন এই 5ই আগস্ট পর্যন্ত এর কোনো সমাধান কিন্তু হয় নাই। আমরা আশা করব ঢাকার যে 7টি প্রতিষ্ঠান, এগুলো প্রত্যেকটি ইতিহাস, ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রত্যেকটি একটি নিজস্বভাবে একটি বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিদার রাখে। তারপর আমরা দেখেছি সরকার একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যেটি উদ্যোগ নিয়েছে ইউজিসির পক্ষ থেকে, ইতিমধ্যে আমরা অতি দ্রুত এটার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। কারণ এই 7টি কলেজের যে হাজার হাজার শিক্ষার্থীর সাথে পড়াশোনা করেন, তাদের অধিকাংশ সময় দেখা গেছে যে এই জটিলতার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে 4 বছর 5 বছরের ভিতর শিক্ষা জীবন শেষ হয়, এখানে অনেক সময় 6-7 বছর চলে যায়। এখানকার পরীক্ষার পরবর্তীতে রেজাল্ট বের হতে 1 বছর 6 মাস সময় চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যখন ছিল তখন দেখা গেছে যে এখানকার পরীক্ষা যারা পড়াতেন তারা একভাবে পড়াতেন, যারা খাতা দেখতেন তারা অন্যভাবে, অন্য শিক্ষকরা খাতা দেখতেন। ফলশ্রুতিতে পরীক্ষার খাতার মূল্যায়নটা সঠিকভাবে হতো না এবং যা এটার প্রভাব দীর্ঘমেয়াদী তাদের শিক্ষা জীবনে পোহাতে হয়েছে। আমরা আশা করব গুরুত্বপূর্ণ এই কলেজগুলোর শিক্ষামান উন্নতি করার ক্ষেত্রে সরকার মনোযোগী হবে এবং অতি দ্রুত এটি বাস্তবায়ন করবে। একই সাথে আজকের এই সাংবাদিক সমিতির 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মনিরুল ইসলাম, অধ্যক্ষ কামরুল হাসান স্যার এবং প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে সাংবাদিক সমিতির বর্তমান রানিং সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম সহ যারা এই প্রোগ্রাম অক্লান্ত কষ্ট করে আয়োজন করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং একই সাথে আগামী দিনে বাংলা কলেজের শিক্ষার্থীরা
যেন ভয় ভীতিহীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে। দলমত নির্বিশেষে এই ক্যাম্পাসের প্রত্যেকটি ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ সহ প্রত্যেকেই যেন তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে। কারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনে যে চর্চা করে সেটি জাতীয় জীবনে গিয়া কিন্তু আবার সেটির প্রতিফলন ঘটে। ফলে ক্যাম্পাসে যদি তারা এই রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক চর্চার ন্যূনতম সুযোগ না পায়, তাহলে দেখা যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেটির একটি বড় ধরনের প্রভাব পড়ে। আমরা এই যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সাংবাদিক সমিতির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কখনো যদি কোনো ছাত্র সংগঠনের প্রতি অন্য ছাত্র সংগঠন হামলা মামলা করে, তখন সেটি সবার আগে প্রকাশ করবে কিন্তু সাংবাদিক সমিতির ভাইয়েরা। আমি ছাত্র অধিকার পরিষদের সময় প্রায় 3 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। তখন কখনো কিন্তু এই ক্যাম্পাসে কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি। কেন পারিনি? কারণ এই ক্যাম্পাসগুলো, বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রলীগ, ক্ষমতাসীন, খুনি, সন্ত্রাসী সংগঠন পুরো অবরুদ্ধ করে রাখত। ফলে আগামীর রাজনীতিতে অন্য কোনো সংগঠন, কোনো ক্ষমতাসীন সংগঠন, ছাত্র সংগঠন যেন এই ক্যাম্পাসগুলোতে ভয়ের পরিবেশ, হামলা মামলার পরিবেশ, এমনকি শিক্ষকদের যেন জিম্মি করতে না পারে, সেই পরিবেশ আমরা দেখতে চাই। সেই কামনা করে সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জুলাই আন্দোলনে রাজপথের সাথে সেই যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি ঢাকা 14 আসনের সংসদ সদস্য প্রার্থী